দুধের গাই যারা দুধ দেয় তাদের তো কেউ চটাতে পারে না, কারণ তারা দুধ পাবে কোথা থেকে? দুধ মানে ভোট। আমরা অন্য রাজ্যের মানুষের কাছে মুখ দেখাতে পারি না, যেখানে একটা গ্রামে প্রকাশ্যে নোটিশ করা হয়েছে যে কোনো গান বাজনা করা চলবে না। পছন্দের তালিকা বিলক্ষণ আছে, আমি সেটা বলতেও পারি, কিন্তু কে হতে যাচ্ছে ইত্যাদি সেসব সম্বন্ধে যেটুকু খবর আছে, পছন্দের তালিকায় যে শুভেন্দু অধিকারী আছেন সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বস্তুত শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ নেই। পশ্চিমবঙ্গ বিজেপির হাল ধরবার জন্য এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ নেই। অপেক্ষা দক্ষ নেতা হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। তাকে ছাড়া আজকে বিজেপির পশ্চিমবঙ্গ বিজেপিকে কল্পনাই করা যায়। এই কথাটা যে যিনি লিখেছেন সে খুব অন্যায় করেছেন সেটা বোঝাই যাচ্ছে, কারণ উনি ওই পোস্টটা তুলে নিয়েছেন। তুলে নেননি কি? পোস্টটা কি আছে এখনো? নেই। উনি পোস্টটা তুলে নিয়েছেন। কেন তুলে নিয়েছেন? কারণ উনি বুঝেছেন যে যেটা লিখেছেন সেটা খুব অন্যায়। পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, আর পশ্চিমবঙ্গেও তার রেশ এসে পড়েছে। কারণ পশ্চিমবঙ্গে আমরা এমন একটা সরকারে আছি যে সরকারের মাথা, মানে তিনি সরকারের শুরু শেষ আদ্য অন্ত সবই। যে 35% দুধের গাই আছে, দুধের গাই যারা দুধ দেয় তাদের তো কেউ চটাতে পারে না, কারণ তারা দুধ পাবে কোথা থেকে? দুধ মানে ভোট। অতএব দুধের গাইদের তোয়াজ করবার জন্য সরস্বতী পুজোয় বাধা সৃষ্টি। একটা দুধের গাই এসে সরস্বতী পুজোয় বাধা সৃষ্টি করতে চেষ্টা করেছিল, তারপরে সে বুঝে গেছে সে আগেকার দিন আর নেই, যখন মোহনদাস গান্ধী আর জওহরলাল নেহরুর প্ররোচনায় সে দুধের গাইরা এসে যা খুশি করতে পারে। এখন পরিস্থিতি আলাদা, এখন হিন্দুরা এক হয়েছে, হিন্দুরা রুখে দাঁড়িয়েছে। তাই না দেখে সেই দুধের গাই একেবারে পুরো অ্যাবাউট টার্ন করে বলছে, না না এসব কি কথা, আমি তো সরস্বতী পুজো উপোস করে অঞ্জলি দিই। তো এইটা হচ্ছে এদের চেহারা আর কি, মানে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি তো সমস্ত দুধের গাইদের কথা বলছি না, এদের মধ্যে প্রচুর প্রচুর পরিণত বুদ্ধি সম্পন্ন লোক আছে যারা চায় যে হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য রেখে সদ্ভাব রেখে বেঁচে থাকে। কিন্তু একটা বড় অংশ তারা চায় ওসব হবে না, আমাদের কথাই চলতে হবে। আমরা 35%, আমরা সবাই একসাথে মিলে ভোট দিই, অথবা আমাদের কথাতেই চলতে হবে। এই জিনিসটা আজকে বদলাতে আরম্ভ করেছে। ওপার বাংলাতে আমরা দেখতে পেলাম যে কিভাবে হিন্দু নিপীড়ন হয়েছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এই ব্যাপারটা স্বীকার করা হয়নি, ভারতের প্রোপাগান্ডা বলে চালানো হয়েছে, কিন্তু তারপরেও আমাদের কাছে যে ছবি এসেছে আমরা দেখেছি কিভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে। এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণবাবু ছাড়াই পেলেন না। এবং এপার বাংলাতেও দেখা যাচ্ছে যে সরস্বতী পুজো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন জায়গাতে পোস্টার মারা হচ্ছে যে গান বাজনা বন্ধ করতে হবে, ফতোয়া জারি করা হচ্ছে, এরকম অবস্থা হয়েছে। এবং আরো একটা জিনিস ভয়াবহ যে সরস্বতী পুজো করবার জন্য কোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে রীতিমতো পুলিশি প্রহরায় সরস্বতী পুজো করতে হচ্ছে। এতটা দুর্ভাগ্য আমাদের। এখন বৃহত্তর হিন্দু সমাজই সনাতনের উন্নয়নের পক্ষে উত্তরণের একমাত্র পথ, এমন কথা মনে করছে আরএসএস। আপনি এর সঙ্গে সহমত? সহমত না হওয়ার কোনো প্রশ্ন নেই নাকি? আমি তো একজন হিন্দু, আমি তো মা দুর্গার, মা কালীর, মা সরস্বতী, মা লক্ষ্মীর সকলের পুজো করি। তাতে কেউ বাধা দিতে এলে আমি চুপ করে বসে থাকবো? আমি সেটাকে উল্টে বাধা দেব না, আমি সেটার কাউন্টার অ্যাটাক করবো না, তাকে ছেড়ে দেবো? 100 বার সহমত। পূর্ব বাংলায় কি হচ্ছে, আমি বাংলাদেশ থেকে ইদানিং দু একজন মানুষ আমার সঙ্গে এসে দেখা করেছেন, তারা বলে যে এই যে ইউনূসের সরকার, সরকার তো কারণ নয়, ওখানে নাকি 57টা এইসব আতঙ্কবাদী বা কট্টরবাদী দল তারা মিলে একটা সরকার চালাবার চেষ্টা করছে। ইউনূস তাদের হাতে ক্রীড়নক ছাড়া কিছু নাই। এই যে তথাকথিত সরকার, তাদের প্ররোচনায় কি হচ্ছে, তারা রাত্রিরে গিয়ে হিন্দুদের বাড়িতে আগুন লাগাচ্ছে, লাগিয়ে বলছে না ডাকাতি হয়েছে। ডাকাতি তো যার বাড়িতেই হতে পারে, হিন্দুর বাড়িতে হতে পারে, মুসলমানের বাড়িতে হতে পারে, ডাকাতি হয়েছে।
কিন্তু কোনো মুসলমানের বাড়িতে ডাকাতি হচ্ছে না, বেছে বেছে হিন্দুর বাড়িতে ডাকাতি হচ্ছে। এবং এটা পুরো বাংলাদেশে ছেয়ে গেছে, গোটা বাংলাদেশেই হচ্ছে। আর পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, মানে এটা লজ্জাজনক জিনিস। মানে আমরা অন্য রাজ্যের মানুষের কাছে মুখ দেখাতে পারি না, যেখানে একটা গ্রামে প্রকাশ্যে নোটিশ করা হয়েছে যে এখানে কোনো গান বাজনা করা চলবে না। কে বলেছে? না মসজিদ কমিটি বলেছে গান বাজনা করা চলবে না। এখন আমরা কি এটা বিশ্বাস করব? মসজিদ কমিটি এই কথা বলেছে বলে কি আমরা মানবো? না মসজিদ কমিটিকে মেরে কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দেবো? এটা আজকে রাজ্যের হিন্দুদের বুঝতে হবে। দিলীপ ঘোষকে সরিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। সভাপতি একটা গুঞ্জন ছিল যে তাকে সরিয়ে অন্য কাউকে রাজ্য বিজেপি সভাপতি করা হবে। এবং রাজ্য বিজেপি সূত্রে খবর যা পাওয়া যেটা যাচ্ছে যে আগামী সপ্তাহে নতুন কারো নাম ঘোষণা করা যেতে পারে। এবং সূত্রের খবর অনুযায়ী এই সভাপতি নির্বাচনের আবহে রাজ্য বিজেপির দুই নেতার সঙ্গে বৈঠক করে গিয়েছেন মোহন ভাগবত, আরএসএস এর প্রধান তিনি। এবং 2026 সালের ভোটের কথা মাথায় রেখে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনের উপর জোর দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আগামী সপ্তাহে মোটামুটি চূড়ান্ত হতে পারে যে রাজ্য বিজেপির আগামী সভাপতি কে হচ্ছে। সেখান থেকে আপনার কাছে কোনো এরকম কোনো খবর আছে যে কে হতে পারে বা আপনার পছন্দের তালিকায় কিছু আছে? পছন্দের তালিকা বিলক্ষণ আছে, আমি সেটা বলতেও পারি, কিন্তু কে হতে যাচ্ছে ইত্যাদি সেসব সম্বন্ধে যেটুকু খবর আছে সেটা বলা যাবে না। পছন্দের তালিকায় যে শুভেন্দু অধিকারী আছেন সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বস্তুত শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ নেই। পশ্চিমবঙ্গ বিজেপির হাল ধরবার জন্য এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ নেই। তার যে রকম জনসংযোগ আছে, যে রকম রাজনৈতিক বুদ্ধি আছে, যে রকম রাজনৈতিক চালচলন, যে লাইন ধরে চলছেন, প্রত্যেকটা অভ্রান্ত। এবং সেই সব দিক দিয়ে শুভেন্দু অধিকারী ছাড়া আর কারোর কথা আমি কল্পনাই করতে পারি না। এটা তো আমি বহুদিন ধরে বলছি। বস্তুত অনেক দেরি হয়ে গেছে। এই যে 1 বছর মাত্র বাকি আছে নির্বাচনের, এই 1 বছরই আমাদের সময় আছে এই পাপ সরকারকে সরানো। যে পাপ সরকার সিন্ধুবাদের বুড়োর মতন আমাদের ঘাড়ের ওপর বসে আছে, তাকে সরানো। যদি আমরা 2026 সালে এদের সরাতে না পারি, তাহলে আমাদের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের সম্ভবত পশ্চিম বাংলাদেশে পরিণত হতে হবে। হিন্দুদের ওই গান বাজনা বন্ধ করতে হবে, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গে হবে না, সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে যাবে। কারণ উত্তর পূর্ব ভারতের সাথে বাকি ভারতের সংযোগ হচ্ছে পশ্চিমবঙ্গের একটি সরু চিকেন স্নেকের মধ্যে দিয়ে। তো এই জিনিসটা বোঝা উচিত ছিল, এবং অনেকদিন আগেই পশ্চিমবঙ্গে অন্তত একজন অস্থায়ী সভাপতি করা উচিত ছিল। সুকান্ত মজুমদার যে সভাপতি আছেন, তো উনি তো আধখানা সভাপতি। উনি তো কেন্দ্রে সরকার চালাচ্ছে, কেন্দ্রে একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, আর কলকাতায় করেছে পার্টি অধ্যক্ষের কাজ চালাচ্ছেন। এটা কি সম্ভব কখনো? এটা একটা সম্ভবপর জিনিস। কিন্তু কেন কেন্দ্রীয় নেতৃত্ব এই জিনিসটা ব্যাপারটা বুঝলেন না আমি জানি না। কিন্তু বেটার লেট দেন এভার। যখন ঠিক করেছেন হবে তখন হবে, আমি আর কি বলবো। না, কিন্তু তাহলে তো বলতে হবে যে রাজ্য বিজেপির জন্য এটা সত্যি দুঃখজনক যে একটা এত বড় একটা দল, সর্বভারতীয় দল, যেটা আমাদের রাজ্যে এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল, তাদের একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া সেরকম কোনো মুখ নেই যারা রাজ্যের সভাপতির পদটা সামলাতে পারে। কারণ শুভেন্দু বাবু নিজেও যথেষ্ট ব্যস্ত মানুষ, যথেষ্ট তাকে মানে প্রেশারের মধ্যে কাজ করতে হচ্ছে, সেখানে অন্য কোনো মুখ নেই। এটা তো সত্যি সত্যি রাজ্যের পক্ষে একটা, মানে রাজ্য বিজেপির পক্ষে একটা খুব ভয়ঙ্কর। কি আশ্চর্য কথা বলছো তুমি! যে কোনো দেশে, যে কোনো রাজ্যে একটাই মুখ থাকে, একজন নেতা থাকে। সেই নেতা বাকি সরকার, বাকি সংস্থাকে চালায়। সেটা রাজনৈতিক দলই হোক, তার দেশই হোক, তাকে চালায়। এই মুহূর্তে নরেন্দ্র মোদী ছাড়া কি কেন্দ্রে কোনো নেতা আমরা কল্পনা করতে পারি? আরো অনেক নেতা আছেন, একজন নাকি? রাজনাথ সিং আছেন, নীতিন গাডকারি আছেন, অনেক নেতা আছেন। কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদী ছাড়া আমরা কারোকে কল্পনা করতে পারি? তো একজনের তো একজন নেতা হবে, সে তাকে ছাড়া আর কারোকে পাওয়া যাচ্ছে না। এটা তোমার মতে ভয়াবহ? তো অদ্ভুত কথা বললে তুমি। এরকম কথা আমি জীবনে কখনো শুনিনি। অন্য যে নেতা নেই তা নয়, আছেন নেতা, কিন্তু সর্বাপেক্ষা
সর্বাপেক্ষা দক্ষ নেতা হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। তাকে ছাড়া আজকে বিজেপির পশ্চিমবঙ্গ বিজেপিকে কল্পনাই করা যায় না। 2016 সালে প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামলায় একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এটা জানা যাচ্ছে যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারা কারা সুপারিশ করেছিলেন চাকরির জন্য, এবং আদালতে সিবিআই সেই রিপোর্ট পেশ করেছে যেখানে তৃণমূল এবং বিজেপি দু দলেরই নেতা নেত্রীদের নাম রয়েছে। সিবিআই এর সূত্রে খবর যে বিকাশ ভবনে তল্লাশি চালানো হয় এবং তল্লাশিতে তালিকা উদ্ধার হয় যার যে নথির ওপর ভিত্তি করে মানে এই তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি, এবং শুক্রবার আদালতে সিবিআই বেশ কিছু নথি জমা দেয় যেখানে নাম রয়েছে বিজেপি নেত্রী ভারতী ঘোষের। তিনি 4 জনের জন্য চাকরির সুপারিশ করেছিলেন। তার সঙ্গে নাম রয়েছে সে সময়কার তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। সে সময় তিনি 20 জনের চাকরির সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এছাড়া শিউলি সাহা, মমতা বলা ঠাকুরেরও নাম রয়েছে। যাদের নাম রয়েছে তারা কোন দলের লোক, সেই সময় তারা কোন দলে ছিলেন, কোন দলে ছিলেন সেটা একটু বলবে? সে সময় তো তৃণমূলে ছিলেন। তা তৃণমূলের যা কালচার ওরা তাই করেছিলেন। তারপরে সেটাকে খুব ঘৃণিত ব্যাপার বলে তার মধ্যে দিব্যেন্দু অধিকারী বেরিয়ে এসছেন। এর মধ্যে তো আশ্চর্যের কিছু নেই। একজন লোক যদি কোনো একটা দলে থাকে এবং সেই দলে যতক্ষণ একটা ধরন আছে সেই ধরনের প্রতি তাকে নতি স্বীকার করতেই হয়। একটা সময় তার এর প্রতি ঘৃণা জন্মায় এবং সে সেটা ছেড়ে বেরিয়ে আসে। দিব্যেন্দু অধিকারী তাই হয়েছে। দিব্যেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিলেন ততদিন তৃণমূলের মতোই আচরণ করেছিলেন, কিন্তু তার তৃণমূলের সম্বন্ধে ভারতী ঘোষ তৃণমূলের সম্বন্ধে তার ঘৃণা জন্মেছিল। সেই ঘৃণার প্রকাশ হচ্ছে তাদের বেরিয়ে আসা। এবং শুক্রবার রাতে জগন্নাথ বাবু তার পোস্টে লিখেছেন যে কোনো সেটিং নেই, কেউ ছাড় পাবে না, একটু সময় লাগতে পারে। এভাবে সরাসরি দলেরই এক নেতা বিরোধী দলনেতার ভাইকে টার্গেট করায় আলোড়ন শুরু হয়ে গেছে মন্তব্য। এই কথাটা যে যিনি লিখেছেন সে খুব অন্যায় করেছেন সেটা বোঝাই যাচ্ছে, কারণ উনি ওই পোস্টটা তুলে নিয়েছেন। তুলে নেননি কি? পোস্টটা কি আছে এখনো? নেই। উনি পোস্টটা তুলে নিয়েছেন। কেন তুলে নিয়েছেন? কারণ উনি বুঝেছেন যে যেটা লিখেছেন সেটা খুব অন্যায়।